আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 16 মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর, 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাই হোক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেকদিন ছিল। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসে যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করতো, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হৈ হৈ করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এই এবং কিছুটা আমেরিকায়, এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, যে এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো
জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে, ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো, কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতা হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো।
প্রিয় বন্ধুরা, আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকবো। আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে। কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যিখানে এসে 4 ছক্কা মারছে। 4 ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল, সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে অ্যাম্বাসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে, যেগুলো ইংরেজ শাসিত ছিল, সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি ছিলেন আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে বে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন, তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং কি বলে ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের তখন হয়নি,
তখন ইনসুইং আউটসুইং তখন বাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ, বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী। এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই ABCD, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছুটা চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো আর একটা। এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছেন সব ইউনুস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সেই বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনুস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল, কিন্তু ইউনুসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনুস ছাড় পাবে না। ইউনুসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনুস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার। এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না। সমস্তটাই আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন, ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন। এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে, এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত
পাঁচ দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। আসুন আমরা বিস্তারিত জানি যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাত করে দিতে পেরেছে। মেঘমল্লার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি, কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে ৫-৬টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসাবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর স্ক্রিপ্ট বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেইটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা সেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয় কিন্তু। ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে দুই পাখি নয়, 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবীর, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা তাকে বের করেছে? সরকার হাসছে। এই ন্যারেটিভটা বিপজ্জনকভাবে চতুর, কারণ এতে একদিকে বিএনপিকে নিজের পায়ে নিজে কুড়াল মারলো টাইপ অপরাধী হিসেবে দাঁড় করানো যায়, আরেকদিকে ছাত্রলীগের সাবেক ট্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়াদোষী বানানো যায়। মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিম মাঝখানে নিরপেক্ষ সাজে। আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না, কেন কায়সার কামালরা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে? কেনই বা শিশির মনিররা আবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো? নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্রদল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয়, তাই না? কি বলেন? এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে, আন্তর্জাতিক ফ্রেম। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে, নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে, সাথে সাথে অনুরোধ তাকে ধরিয়ে দিন, ফেরত পাঠান।
আর হাদি হত্যা চেষ্টাকারীরা যেন সীমান্ত পাড়ি না দিতে পারে সেজন্য সহযোগিতা করুন। দুইটা মেসেজ একসাথে দেওয়া হয়, মানে প্যাকেজ করা হলো। এক, শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধী এবং সন্ত্রাসের আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে প্রমাণ করা যাচ্ছে। দুই, আমরা কিন্তু নির্বাচনে নিরাপত্তা নিয়ে সিরিয়া, সন্দেহভাজনদের ধরতে এমনকি ভারতকে পর্যন্ত টান দিচ্ছি। একই সাথে প্রেস উইং থেকে জানানো হচ্ছে সন্দেহভাজনদের আইটি বিজনেস, বিদেশ সফর, সিঙ্গাপুর যাওয়া, সীমান্তে বিজিবির টহল, সবকিছু, মানে কত কিছু, মানে তারা কত ব্যস্ত। এখন এখানে বিএনপি, জামায়াত, এনসিপি এই তিন পক্ষকে আলাদা করে দেখলে আসল চিত্রটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। বিএনপির জন্য এই গুলিটা ডাবল ব্লো। একদিকে তাদের আইনজীবীদের জামিন সংযোগ তুলে ধরে আপনারা সন্ত্রাসীদের বন্ধু এই লেভেলে চেপে বসানো যাচ্ছে তাদের উপর। অন্যদিকে একই ইন্টারিম সরকার আবার এসব দলকে যমুনায় ডেকে বসাচ্ছে, জুস খাওয়াচ্ছে, ঐক্য ঠিক রাখুন, জুলাইকে অন করুন বলে নৈতিক সবক দিচ্ছে। বিএনপি যদি কঠিন হয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়, তখন এই জামিন ফাইল তাদের মুখের উপর সামনে তুলে ধরবে, মানে ছুড়ে দেবে। আর তারা যদি চুপ থাকে, তাহলে তারা নিজেরাই মানুষের চোখে আত্মসমর্পণকারী পার্টি হয়ে যাবে এবং বোঝানো যাবে যে মির্জা আব্বাস এর সঙ্গে জড়িত। দুভাবেই ক্ষতি। জামায়াত এনসিপির জন্য এই গুলি অন্যভাবে লাভজনক। তারা শুরু থেকেই আগে গণভোট, পরে নির্বাচন লাইনে খেলছে। এখন মাঠে গুলি, খুন, অস্থিরতার সিচুয়েশন তৈরির প্রতিটি ঘটনা তাদের হাতে নতুন যুক্তি যোগ করছে। দেখুন, দেশে স্বাভাবিক নির্বাচন সম্ভব না, আগে সিস্টেম পাল্টাতে হবে। ইউনূস সরকারের ভেতরের অংশ এই লাইনকে খুব খারাপভাবে অপছন্দ করছে বলে মনে করার কোনো কারণ নেই। কারণ গণভোট নামে যদি সংবিধান কেটে ছেটে নিজেদের দায়মুক্তির পথ তৈরি করা যায়, তাহলে সব পক্ষের অপরাধ ধুয়ে ফেলার কাজে সুবিধা হয়। এবার আওয়ামী লীগের পজিশনটার কথা বলি। মজার ব্যাপার, এত বড় হামলা, এত আলোড়ন, অথচ দেশের মানুষ এই ঘটনায় আওয়ামী লীগকে খুব বেশি দায়ী ভাবছে না। এটা এখন খোলামেলায় বলা হচ্ছে, কারণ আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা, নিরাপত্তা, ক্ষমতা, মাঠের নিয়ন্ত্রণ কোনোটাই এমন নয় যে তারা রাজধানীর মাঝখানে একটা ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করে পুরো ঝুঁকি নিজের ঘাড়ে নেবে। সরকারও সেটা জানে, তাই সরাসরি লিক করেছে। এই লাইনটা তারা নিজের মুখে না, বরং সোশ্যাল মিডিয়ার গুজববাজদের দিয়ে সাবেক ছাত্রলীগ, পুরনো ছবি, পুরনো পোস্ট এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাইছে। নিজের দূরত্ব থেকে, একটু দূরে থেকে তৃতীয় পক্ষ দিয়ে নোংরা কাজ করাচ্ছে সরকার। এটা ইন্টারিমের একটা স্ট্যান্ডার্ড টেকনিক হয়ে গেছে। আরেকটা গভীর লেভেল বলি, এই এক গুলির মাধ্যমে তারা মানুষকে আরেকটা মেসেজ দিচ্ছে। পুলিশের কাছে, সামরিক গোয়েন্দাদের কাছে, এনজিও, বুদ্ধিজীবী কার্টেলের কাছে অস্ত্র তোমরা রাখো, ন্যারেটিভ আমি চালাবো। থানা থেকে লুট হওয়া অস্ত্রের স্রোত, সেগুলোর রাজনৈতিক ব্যবহার, কার হাতে কি আছে, এসব প্রশ্নকে তারা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে টেরোরিজম, ষড়যন্ত্র, অভ্যুত্থান বিরোধী সংগ্রাম টাইপ শব্দের নিচে তারা গুজে দিচ্ছে এই ব্যাপারটিকে। অথচ সত্যটা খুব সোজা। এই অস্ত্র এখন যারা হাতে পেয়েছে তারা কেউই গণতান্ত্রিক রাজনীতি করতে মাঠে নামেনি। তারা নেমেছে টার্গেট কিলিং আর ভয় ছড়ানোর কাজ করানোর জন্য। শেষ পর্যন্ত এই গুলি সবচেয়ে বড় আঘাত করেছে সাধারণ জনগণের মনে। মানুষ নিরাপত্তাহীন বোধ করছে। একদিকে ঘোষণা দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেব, অন্যদিকে বাস্তবতা হচ্ছে দিনে দুপুরে মোটর সাইকেল এসে গুলি করে পালিয়ে যাওয়া এখন রুটিন কাজ। আপনি হয়তো বাসায় বসে ভাবছেন যে ওদের নিজেদের ঝামেলা, আমার কি? কিন্তু পরের ধাপে যখন রাজনীতির প্রতিটি প্রতিপক্ষকে হত্যাযোগ্য, প্রতিটি সমর্থককে দাঙ্গাবাজ, প্রতিটি কণ্ঠকে ফ্যাসিস্ট বা এজেন্ট বানিয়ে দেওয়া হচ্ছে, তখন এই একই অস্ত্র আপনার গলির মোড়ে থেকে আপনার ঘরেও ঢুকে যেতে পারে। 2024-এ যেটা করা হয়েছিল, আপনার ঘরের মধ্যে আপনাকে নিরাপদ থাকতে দেয়নি, আপনাকে মেরে ফেলে আপনাকে বানানো হয়েছিল অস্ত্র ক্ষমতা দখলের। বাংলাদেশ একসময় দেখেছে জাসদ অস্ত্রের রাজনীতি করত, শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের গলা কেটেছে। এখন যাদের হাতে পাক মার্কিন মোল্লা মিলিটারি জোট অস্ত্র ধরিয়ে দিয়েছে, তাদের পরিণতি আরো বেশি করুণ হওয়ারই কথা। কারণ এটা টেক্সাস না, যেখানে লোকজন বন্দুক নিয়ে হাঁটে, আইন ও সে অনুযায়ী চলে। এটা বাংলাদেশ। এখানে পুরুষদের বড় অংশই ঘরে বসে পরিবারকে ভয়, সামাজিক চাপের ভয়ে আর দুর্বলতার ভয়ে সারাক্ষণ একটা ভয় নিয়ে বাঁচে। বাইরে বড় বড় বুলি আওড়ায়, কিন্তু টান লাগলে সবার আগে পালায়। যে বন্দুক এখন সবার হাতে হাতে ঘুরছে, এই বন্দুক শেষ পর্যন্ত আপনার দিকেও তাক করা হতে পারে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে এসেছে ভুল ম্যাপ হতে, আর তাদের স্ক্রিপ্ট লিখছে যাদের সেনানিবাসে পচা চিন্তা জমে আছে। এই সরল সত্যটা যারা বুঝতে পারছেন না, তারা রাজনীতিতে আসার ভুল চিন্তা ভুলেও করবেন না। কারণ আপনার মাথার গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। 50 জনের নাম ইতিমধ্যে নাকি লিস্ট বেরিয়েছে। এই 50